তাহলে দেখো এর আগের দিন আমরা মেন্ডেলের যে মনোহাইব্রিড ক্রস, যেটাতে ছিল ল অফ ডমিনেন্স আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট, ল অফ সেগ্রিগেশন, এগুলো আমাদের হয়েছে, তাই তো? তাহলে ল অফ ডমিনেন্সে কি বলেছিল যে ক্যারেক্টারস আর ডিফাইন্ড বাই ফ্যাক্টরস, ফ্যাক্টরস অকার ইন পেয়ার, তাই কি না? যে তো মনে করো ক্যাপিটাল টি ও ডমিনেন্ট, স্মল টি ও রিসেসিভ, তাই ক্যাপিটাল টি থাকার জন্য প্ল্যান্টটা টল হচ্ছে। আর ল অফ সেগ্রিগেশনে কি বলেছিল, এই এরা যখন গ্যামেট বানায় এই টি টি সেপারেট হয়ে যায় গ্যামেটের মধ্যে, তাই কি না? ক্যাপিটাল টি সেপারেট হয়ে যায়, স্মল টি সেপারেট হয়ে যায়, দুজনে একসাথে যায় না, যে কোনো একটা যাবে গ্যামেটে। ওটা ছিল ল অফ সেগ্রিগেশন। তো আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে সবসময় এই রুলগুলো ফলো হয় না, ইনকমপ্লিট ডমিনেন্স আজকে আমরা করবো। মেন্ডেলের ল এর এক্সেপশন আর ডেভিয়েশন, এখানে একটা হেডিং দিয়ে রাখো, ডেভিয়েশন or exception of Mendel's law। তো কি স্যার ইনকমপ্লিট ডমিনেন্সটা কি? তুমি আগে দেখো, একটা ফ্লাওয়ার নাম আছে, ফ্লাওয়ারটার নাম হচ্ছে ডগ ফ্লাওয়ার অর স্ন্যাপড্রাগন ফ্লাওয়ার, অর যেটা সাইন্টিফিক নাম হচ্ছে অ্যান্টিরিনাম। অ্যান্টিরিনাম, এটার আরো একটা নাম হয় ফোরোক্লক। জিনিসটা বোঝো, এই গাছের মনে করো রেড কালারের ফ্লাওয়ার হয় আর হোয়াইট কালারের ফ্লাওয়ার হয়। যদি আমরা ধরে নিই রেড কালার হচ্ছে ডমিনেন্ট, তাহলে ওটাকে আমরা লিখবো ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, হ্যাঁ কি না? আর হোয়াইট যদি হয়, শুনছো তো, তাহলে ওটাকে লিখবো স্মল আর, স্মল আর, হ্যাঁ কি না? এদেরকে প্যারেন্টাল জেনারেশন হিসেবে নাও। তাহলে ল অফ সেগ্রিগেশন অনুযায়ী ক্যাপিটাল আর থেকে ক্যাপিটাল আর সেপারেট হয়ে গ্যামেটের মধ্যে গেল, স্মল আর, স্মল আর সেপারেট হয়ে গ্যামেটের মধ্যে গেল, গেল তো? এবার ফার্টিলাইজেশন, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল আর, স্মল আর, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল আর, স্মল আর, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল আর, স্মল আর, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে পরপর হলো। তো ক্যাপিটাল আর হচ্ছে ডমিনেন্ট, স্মল আর হচ্ছে রিসেসিভ, তাহলে হিসাব মতো বলো তো এটা কালার কি হওয়া উচিত? একটু বলো। রেড, রেড হওয়া উচিত, হ্যাঁ কি না? কিন্তু রেড না হয়ে এটার কালার হবে পিঙ্ক। তাহলে এটা মেন্ডেলের লকে ফলো করলো না। তোমরা জানো তো যে রেড আর হোয়াইট মিক্স হলে পিঙ্ক কালার হয়, হ্যাঁ কি না? এখানে ওই ব্লেন্ডিংটা দেখা যাচ্ছে, তার মানে এখানে ক্যাপিটাল আর স্মল আর এর উপরে পুরোপুরি ডমিনেন্ট হতে পারছে না। পুরোপুরি ডমিনেন্ট হলে রেড হতো, কিন্তু এখানে ক্যাপিটাল আরও একটু মানে হচ্ছে, স্মল আরও একটু হচ্ছে, ব্লেন্ড হয়ে পিঙ্ক কালারের হচ্ছে, এই ঘটনাটাকে বলে তার মানে এটা ডমিনেন্ট বলবো না, এটাকে কি বলবো? ইনকমপ্লিট ডমিনেন্ট। বোঝা গেল তো? এটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। এবার এটা তো হয়ে গেল তোমার F1 জেনারেশন, হ্যাঁ? এটা F1 জেনারেশন। এবার F1 থেকে যদি আমাদেরকে F2 তে যেতে হয়, তাহলে F1 প্ল্যান্ট গুলোর মধ্যে আমাকে ক্রস করাতে হবে। ইয়েস অর নো? এটা হচ্ছে পিঙ্ক। রেসপন্স করবা, সবাই রেসপন্স করবা। তাহলে F2 তে আমাকে যদি যেতে হয়, তাহলে আমাকে ধরে নাও এই পিঙ্ক ফ্লাওয়ারের প্ল্যান্টের সাথে এই পিঙ্ক ফ্লাওয়ারের প্ল্যান্টের আমি ক্রস করালাম ধরো। তাহলে ল অফ সেগ্রিগেশন অনুযায়ী সেপারেট হলো, ক্যাপিটাল আর এর থেকে স্মল আর সেপারেট হলো, ক্যাপিটাল আর এর থেকে স্মল আর সেপারেট হলো। এইবার কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল আর, স্মল আর, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল আর, স্মল আর, কনস্ট্যান্ট ভেরিয়েবল স্মল আর, স্মল আর। দুটোই ক্যাপিটাল আর হলে কালার কি হবে তোমাদের নলেজে কি বলে? রেড। ক্যাপিটাল আর স্মল আর হলে তাহলে কি হচ্ছে? পিঙ্ক, একটু আগেই শিখলাম।
আর স্মল আর হলে কি হবে 5। এবার দেখো তো তাহলে F2 জেনারেশনে কি কি ফেনোটাইপ পাচ্ছ। ফেনোটাইপ আগের দিন শিখিয়েছি, আমরা রেড পাচ্ছি, পিঙ্ক পাচ্ছি আর হোয়াইট পাচ্ছি। তার রেশিওটা কি দাঁড়াচ্ছে, একটা রেড, দুটা পিঙ্ক, একটা হোয়াইট, 1:2:1। আর যদি আমরা জেনোটাইপিক রেশিও বের করতে চাই, জেনোটাইপ কয় রকমের পাচ্ছি, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর, ক্যাপিটাল আর একটা, ক্যাপিটাল আর দুইটা, স্মল আর একটা। তাহলে দেখো এই ক্ষেত্রে ফেনোটাইপিক রেশিও আর জেনোটাইপিক রেশিও দুটোই দেখো সেম সেম। কিন্তু মেন্ডেলের টল আর ডরফের যে ইয়েটা ছিল, ওটার ক্ষেত্রে কি হয়েছিল, যে ফেনোটাইপিক রেশিও হয়েছিল 3:1 আর জেনোটাইপিক রেশিও হয়েছিল 1:2:1। কিন্তু সবসময় মনে রাখবা, ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে, ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে ফেনোটাইপিক রেশিও যা হয় জেনোটাইপিক রেশিও তাই হয়। Which of the following, in which of the following phenotypic ratio and genotypic ratio are same? Dominance, complete dominance, codominance, incomplete dominance, এরকম করে। তাহলে কোন অ্যানসারটা হবে, ইনকমপ্লিট ডমিনেন্স। কি পারবা তো এটা? তাহলে ইনকমপ্লিট ডমিনেন্স তোমরা পড়বা হচ্ছে, এই যে দেখে নাও এখানেও দেওয়া আছে ফিনোটাইপিক রেশিও 1:2:1, জেনোটাইপিক রেশিও 1:2:1। আর এই ক্রসটা ভালো করে দেখে নিও, এখানে চেকার বোর্ড দিয়ে করেছে, তোমরা চেকার বোর্ড দিয়েও করতে পারবা। তাহলে ইনকমপ্লিট ডমিনেন্স হচ্ছে তোমার এই যে এখান থেকে, এই যে হোয়েন এক্সপেরিমেন্ট এখান থেকে এই যে এত অবধি। আর মেন যেগুলো সিগনিফিকেন্ট লাইন গুলো আমি বলে দিচ্ছি, সেগুলো একটু আন্ডারলাইন করে নাও, পড়বা গোটাটাই। ইম্পর্টেন্ট লাইন হচ্ছে তোমার এই যে এটা, ও এটাই মানে ফ্লাওয়ারের কালারটা, মানে ফ্লাওয়ারের এক্সাম্পলটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটাই আন্ডারলাইন করে রাখো, বাকিটা পড়ে নিই। বাকিটা ওই যেটা বললাম সেটাই বলা আছে, হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে কনসেপ্ট অফ ডমিনেন্স। এখান থেকে ব্র্যাকেট করো, থার্ড ব্র্যাকেট, কনসেপ্ট অফ ডমিনেন্স। What exactly is dominance? Why are some allele dominant and some recessive? কথাটা বোঝো। তোমাকে জিজ্ঞাসা করেছে ক্যাপিটাল টি স্মল টি এর উপরে ডমিনেন্ট কেন, ক্যাপিটাল টি স্মল টি এর উপরে ডমিনেন্ট কেন, ডমিনেন্ট ব্যাপারটা কি, এটার মলিকিউলার ব্যাপারটা কি স্যার। তার মলিকিউলার ব্যাপারটা হচ্ছে ক্যাপিটাল টি বা স্মল টি এগুলো জিনের ভ্যারাইটি, হ্যাঁ কি না, হাইটের জিনের ভ্যারাইটি, হাইটের জিনের ভ্যারাইটি। জিনের ভ্যারাইটিকে কি বলে, অ্যালিল। আগের দিন শিখিয়েছি না, জিনের ভ্যারাইটিকে বলে হচ্ছে অ্যালিল। তো ধরে নাও, মনে রাখবা, জিন বা অ্যালিল তারা তৈরি করে হচ্ছে প্রোটিন, তারা তৈরি করে কি বলতো, প্রোটিন। প্রোটিনকে আমি এনজাইমও বলতে পারি, প্রোটিনকে আমি এনজাইমও বলতে পারি। ক্লাস 11-এর পড়া, এনজাইম সবসময় কিসের উপরে গিয়ে কাজ করে, সাবস্ট্রেট, মনে আছে, দিয়ে বানায় এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। তারপরে এনজাইমটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করে, তখন ওটা হয়ে যায় এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স। তারপরে এনজাইম থেকে প্রোডাক্ট আলাদা হয়ে যায়। বোঝা গেল তো। এই তাহলে প্রোটিন মানে এনজাইম, এনজাইমটা গিয়ে কার সাথে লাগবে, সাবস্ট্রেটের সাথে গিয়ে লাগবে। সাবস্ট্রেটও প্রোটিন দিয়েই তৈরি। সেই সাবস্ট্রেট থেকে তারপরে কি তৈরি হবে, একটা প্রোডাক্ট তৈরি হবে, একই না। ক্লাস 11-এর পড়া কেমিস্ট্রিতেও আছে তোমাদের, এনজাইম সাবস্ট্রেট, হ্যাঁ কি না। তো ওই প্রোডাক্টেরই একটা এক্সপ্রেশন হবে, ওই প্রোডাক্টেরই একটা এক্সপ্রেশন হয়। এবার ব্যাপারটা বোঝো জিনিসটা। ধরে নাও আমি বললাম ক্যাপিটাল টি হচ্ছে একটা অ্যালিল মানে জিন, তার মানে ওই জিন থেকে একটা প্রোটিন বা এনজাইম তৈরি হবে, তাই কি না। ভাবো এটা হচ্ছে ওই এনজাইমটা, ভাবো এটা হচ্ছে ওই এনজাইমটা।
এই এনজাইম স্পেসিফিক একটা সাবস্ট্রেটের উপরে গিয়েই কাজ করে। ভাবো এটা হচ্ছে ওই সাবস্ট্রেটটা, এটা হচ্ছে ওই সাবস্ট্রেটটা। তাহলে এই এনজাইমটা এসে এই সাবস্ট্রেটের সাথে গিয়ে লেগে গেল, এই যে দেখো খাঁজে খাঁজ মিলে গেল। সেই জন্য পার্টিকুলার এনজাইম পার্টিকুলার সাবস্ট্রেটের সাথে গিয়েই কাজ করে। করে এবার মনে করো এই সাবস্ট্রেটটা, এবার মনে করো এরকম একটা প্রোডাক্টে কনভার্ট হলো, মানে ধরে নাও ভেঙে গেল, কিছু একটা বানালো, হলো কি না? এই প্রোডাক্টেরই এক্সপ্রেশন হচ্ছে মনে করো টলনেস। ক্যাপিটাল টি এর এক্সপ্রেশন কি হয়? টলনেস। বুঝা গেল তো জিনিসটা? এইবার আমি আসল টার্মিনোলজিতে আসি। যদি আমি ক্যাপিটাল টি অ্যালিলটাকে নর্মাল অ্যালিল ধরে চলি, নর্মাল অর ওয়াইল্ড অর আনমডিফাইড, কি বললাম? নর্মাল অর ওয়াইল্ড অর আনমডিফাইড, মানে ভগবান ন্যাচারালি ধরো ক্যাপিটাল টি বানিয়েছিল, কথাটা বুঝলো তো? ভগবান শুরুতে ওয়াইল্ডে ক্যাপিটাল টি দিয়েই পি প্ল্যান্টকে ছেড়েছিল। এটাকে একটু পরে লিখি, এইটাকে হচ্ছে এইদিকে লিখি, একটু দূরে লিখি। এটা হচ্ছে অ্যালিল স্মল টি। তাহলে এই নর্মাল বা ওয়াইল্ড বা আনমডিফাইড, ওয়াইল্ড মানে কি জঙ্গলের মধ্যে, নর্মাল ন্যাচারাল যেটা আর কি, ওয়াইল্ড জঙ্গলে যে পি প্ল্যান্ট পাওয়া যায় সেটা, বা সেটাকে আমি ভগবানের ধরে নিলাম, ভগবান ওই অ্যালিলটাকে আনমডিফাইড, মানে ভগবানের দেওয়া জিনিস আনমডিফাইড, মডিফাই নাই। তাহলে ওর যে প্রোটিনটাও হবে আনমডিফাইড, ইয়েস অর নো? এই যে প্রোটিনটাও হবে আনমডিফাইড। তাহলে এই আনমডিফাইড প্রোটিনটা বা এনজাইমটা সাবস্ট্রেটের সাথে গিয়ে লাগবে, লেগে গিয়ে প্রোডাক্ট তৈরি হবে। তাহলে যে নর্মাল যেটা বা নর্মাল যে এক্সপ্রেশনটা সেটা হবে, যেটা কিনা কি বলতো, টলনেস। যেটা কি বললাম? টলনেস। বুঝা গেল? তাহলে আনমডিফাইড এর এনজাইমের এক্সপ্রেশনও আনমডিফাইড অর নর্মাল। এইটুকুনি ক্লিয়ার কিনা, হলো কিনা বলো? তাহলে সেটার কন্ট্রাস্টে আমি স্মল টিকে আমি বলতে পারি মডিফাইড অ্যালিল, ইয়েস অর নো? মডিফাইড অ্যালিল বলতে পারি। এবার এই মডিফাইড অ্যালিল তিন রকমের এক্সপ্রেশন করতে পারে, তিন রকমের জিনিস আউটকাম হতে পারে। এক নাম্বার, এই মডিফাইড অ্যালিল মনে করো এমন একটা প্রোটিন বা বানাচ্ছে, এনজাইম বানাচ্ছে। দেখো তো, এই এনজাইমটা আর এই এনজাইমটা সেম শেপে রাখালাম না, ইয়েস অর নো বলো? তার মানে মডিফাইড অ্যালিল হওয়া সত্ত্বেও ও আনমডিফাইড এনজাইম বানাচ্ছে। কি বললাম? আনমডিফাইড এনজাইমই বানাচ্ছে, আনমডিফাইড এনজাইমই বানাচ্ছে। তাহলে ক্যাপিটাল টি স্মল টি যদি একসাথে আসে, এই ক্যাপিটাল টিও যেই এনজাইম বানায়, এই স্মল টিও সেই সেই এনজাইমই বানাচ্ছে। বুঝা গেল জিনিসটা? তাহলে এরা সাবস্ট্রেটের সাথে গিয়ে লাগলো, সে ক্যাপিটাল স্মল টি এরটাও যদি সাবস্ট্রেটের সাথে গিয়ে লাগে, স্মল টি এর এনজাইমটাও যদি সাবস্ট্রেটের সাথে গিয়ে লাগে, তাহলে ওখান থেকে নর্মাল প্রোডাক্ট তৈরি হবে। হবে এটা নর্মাল প্রোডাক্ট, আর তার এক্সপ্রেশনটাও নর্মাল হবে, মানে টলনেসই হবে, টলনেসই হবে মানে নর্মাল হবে। এইটা বুঝলা কিনা বলো? আমি এটা কেস নাম্বার 1 বললাম। ধরে নাও ক্যাপিটাল টিটা মডিফাই হয়ে স্মল টি হয়ে গেছে, তার মানে মডিফাইড অ্যালিল। এবার এই মডিফাইড অ্যালিলের আউটকাম কি হতে পারে? এটা 1 নাম্বার কেস বললাম, যে ও অ্যালিলটা মডিফাইড হোক কিন্তু এনজাইমটা যখন বানাচ্ছে সেটা আনমডিফাইড। তাহলে আনমডিফাইড মানে কি? এই যে আনমডিফাইড এনজাইম মানে তো ক্যাপিটাল টি এর মতনই হলো, ইয়েস অর নো? তাহলে ওটা সাবস্ট্রেটের সাথে নরমালি রিয়াক্ট করে নরমাল প্রোডাক্ট বানাবে, নরমাল প্রোডাক্ট থেকে নরমাল এক্সপ্রেশন মানে টলনেসই হবে, মানে স্মল টি থাকা সত্ত্বেও টলনেসই হলো। কিন্তু এবার আমাকে বলো তো, এবার মনে করো কেসটা হচ্ছে এইরকম, যে ক্যাপিটাল টি স্মল টি আছে, এবার ক্যাপিটাল টি থেকে তো মনে করো নর্মাল এনজাইম বানাচ্ছে, কিন্তু স্মল টি এমন একটা এনজাইম বানাচ্ছে যেটা কিনা দেখতে এইরকম। তাহলে এবার বলো সাবস্ট্রেটের সাথে গিয়ে
কি স্মল টি এর এনজাইমটা এসে লাগতে পারবে? পারবে না। তার মানে এক্ষেত্রে ওর এনজাইমটা নন ফাংশনাল, নন ফাংশনাল এনজাইম বানাচ্ছে, মানে ওর এনজাইম বানাচ্ছে কিন্তু ওটা কোনো কাজের না, নন ফাংশনাল এনজাইম বানাচ্ছে। তাহলে ক্যাপিটাল টি স্মল টি থাকলে স্মল টি এর এনজাইমটা তো এসে লাগলো না, তাহলে সাবস্ট্রেটের সাথে কার এনজাইমটা এসে লাগবে? ক্যাপিটাল টি এর এনজাইমটা এসে লাগবে, হ্যাঁ কি না? তাহলে কার উপরে ডিপেন্ডেন্ট হলো ব্যাপারটা? ক্যাপিটাল টি এর উপরে ডিপেন্ডেন্ট হলো না স্মল টি এর উপরে হলো? ক্যাপিটাল টি এর উপরে ব্যাপারটা ডিপেন্ডেন্ট হলো। তাহলে ক্যাপিটাল টি এর এনজাইম যদি এসে সাবস্ট্রেটে লাগে তাহলে ওই নর্মাল যেরকম প্রোডাক্ট হয় সেরকম প্রোডাক্টই বানালো, সেই প্রোডাক্ট থেকে যে নর্মাল এক্সপ্রেশন মানে টলনেস, সেই টলনেসটাই হলো। এটা 2 নাম্বার কেস, যে স্মল টি কিরকম এনজাইম বানাচ্ছে? নন ফাংশনাল এনজাইম বানাচ্ছে, মানে এমন একটা এনজাইম যেটা কোনো কাজের না, যে সাবস্ট্রেটের সাথে গিয়ে লাগতে পারবে না। তার মানে ক্যাপিটাল টি এরই এনজাইমটা এসে লাগবে, আর নর্মাল এক্সপ্রেশন মানে টলনেস হবে। বুঝলা এই কেসটা? 3 নাম্বার আর একটা কেস ধরে নাও, 3 নাম্বার একটা কেস বলছি, ধরো ক্যাপিটাল টি স্মল টি আছে, ক্যাপিটাল টি নর্মাল এনজাইম বানাচ্ছে, কিন্তু স্মল টি কোনো এনজাইমই বানাচ্ছে না। তাহলে সাবস্ট্রেটের সাথে গিয়ে কার এনজাইমটা লাগবে বলো? ক্যাপিটাল টি এরটা লাগবে না স্মল টি এরটা লাগবে বলো? ক্যাপিটাল টি এরটাই এসে লাগবে। তাহলে এক্ষেত্রেও এক্সপ্রেশনটা কার উপরেই ডিপেন্ড হলো? ক্যাপিটাল টি এর উপরে না স্মল টি এর উপরে? ক্যাপিটাল টি এর উপরে। তাহলে সেক্ষেত্রেও নর্মাল প্রোডাক্টই হচ্ছে, আর সেখান থেকে নর্মাল এক্সপ্রেশন মানে টলনেসই হচ্ছে। তার মানে ক্যাপিটাল টি স্মল টি একসাথে থাকা সত্ত্বেও ক্যাপিটাল টি এরই এনজাইমের কাজটাই হচ্ছে। এখানেও ক্যাপিটাল টি এরই এক্সপ্রেশনটা হচ্ছে। বুঝা গেল? আর এখানেও মনে করো ক্যাপিটাল টি স্মল টি দুটোই আছে, ক্যাপিটাল টিও এরকম এনজাইম বানাচ্ছে, স্মল টিও এরকম এনজাইম বানাচ্ছে। তাহলে ধরে নাও যদি মডিফাইড অ্যালিল হয় তাহলে তার তিনটা তিনটা ব্যাপার হতে পারে, যে অ্যালিলটা মডিফাইড 1 নাম্বার, কিন্তু ও এনজাইম বানাচ্ছে ক্যাপিটাল টি এর মতো মানে আনমডিফাইড। এবার মনে করো স্মল টি মডিফাইড অ্যালিল কিন্তু ও এমন একটা এনজাইম বানাচ্ছে যেটা নন ফাংশনাল, তাহলে ক্যাপিটাল টি এর উপরেই ব্যাপারটা ডিপেন্ডেন্ট থাকলো, এক্সপ্রেশনটা কি হবে না হবে, ইয়েস অর নো বলো? তাহলে ক্যাপিটাল টি ডমিনেন্ট হচ্ছে। আর যদি স্মল টি নো এনজাইম বানায়, এখানে লিখতে ভুলে গেছি, নো এনজাইম, 3 নাম্বার কেস কি বললাম? নো এনজাইম অ্যাট অল, কোনো এনজাইমই বানাচ্ছে না, ও জিরো। তাহলেও ব্যাপারটা কার উপরেই ডিপেন্ডেন্ট থাকলো? এক্সপ্রেশনটা কার উপরেই ডিপেন্ডেন্ট হচ্ছে? ক্যাপিটাল টি এর উপরেই ডিপেন্ডেন্ট হচ্ছে। এই পয়েন্ট অফ ভিউ থেকে ডমিনেন্ট আর রিসেসিভ বলতে হয়। তাহলে জিনিসটা এইভাবে ভাবো, যে ক্যাপিটাল টি স্মল টি আছে, এবার ক্যাপিটাল টি তো একই এক্সপ্রেশন ছাড়বে, যেটা হচ্ছে নর্মাল এনজাইম বানাবে, হ্যাঁ কি না? কিন্তু স্মল টি এর 3 রকমের আউটকাম হতে পারে। স্মল টি এর 3 রকমের আউটকাম হতে পারে। 1 নাম্বার আউটকাম বললাম স্মল টি, যেটা কিনা মডিফাইড অ্যালিল কিন্তু এনজাইম বানাচ্ছে আনমডিফাইড, ইয়েস অর নো? এনজাইম বানাচ্ছে আনমডিফাইড, মানে ক্যাপিটাল টি এর মতনই এনজাইম বানাচ্ছে। 2 নাম্বার বানাচ্ছে মডিফাইড অ্যালিল, 2 নাম্বার বললাম মডিফাইড অ্যালিল, কিন্তু এনজাইমটা বানাচ্ছে নন ফাংশনাল। এনজাইমটা কি বানাচ্ছে? নন ফাংশনাল, যেটা সাবস্ট্রেটের সাথে গিয়ে লাগতেই পারছে না। বুঝা গেল? আচ্ছা, 3 নাম্বার আরেকটা কেস কি বললাম? নো এনজাইম, কোনো এনজাইমই বানালো না। তাহলে সাবস্ট্রেট যদি এটা হয়, দেখো সাবস্ট্রেট যদি এটা হয়, তাহলে নর্মাল ক্যাপিটাল টি এর এনজাইম তো এসে লাগবেই। এবার স্মল টি এর কেসটা ভাবো, 1 নাম্বার কেস, অ্যালিলটা হতে পারে মডিফাইড কিন্তু এনজাইমটা তো আনমডিফাইড, তাহলে এটা এসেও লাগবে, তাহলে ক্যাপিটাল টি এরই এক্সপ্রেশন হলো, ইয়েস অর নো?
যদি 2 নম্বর কেস হয় নন ফাংশনাল এনজাইম, ও কি এসে লাগতে পারবে? ও তো এসেই লাগতেই পারবে না, তাহলে শুধুমাত্র ক্যাপিটাল টি এর উপরেই ব্যাপারটা ডিপেন্ডেন্ট থাকলো, তাই ক্যাপিটাল টি এর জন্য টলনেসই হবে। আর যদি নো এনজাইম হয় তাহলে তো কিছুই এসে লাগবে না, তাহলেও ব্যাপারটা কার উপরেই ডিপেন্ডেন্ট থাকলো? ক্যাপিটাল টি এর উপরেই ডিপেন্ডেন্ট থাকলো, ওর এনজাইমটাই এসে লাগছে, মানে কি 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 এক্সপ্রেশন হচ্ছে? টলনেস এক্সপ্রেশন হচ্ছে। জিনিসটা বুঝলা কিনা বলো? কি আইকিউ লেভেল 0 বুঝছো তো? আচ্ছা। এইদিকে দেখে নাও তাহলে, explanation of concept of dominance. What exactly is dominance? What exactly is dominance? যদি আমি এখানে জিনিসটা আগে দেখো ভালো করে, আমি যদি ধরে নিই নর্মাল অ্যালিল মানে ক্যাপিটাল টি, হ্যাঁ কি না, প্রোডিউস নর্মাল এনজাইম that is needed for the transformation of a substrate S, মানে সাবস্ট্রেট কে প্রোডাক্টে কনভার্ট করবে। কিন্তু যদি মডিফাইড অ্যালিল হয় মানে স্মল টি অ্যালিল হয়, তার তিনটা আউটকাম হতে পারে। আমি বললাম যে ও নর্মাল বা লেস এফিশিয়েন্ট এনজাইম বানাচ্ছে, মানে নর্মাল এই যে ক্যাপিটাল টি এর মতনই এনজাইম বানাচ্ছে, বা নন ফাংশনাল এনজাইম বানাচ্ছে, মানে যে এরকম এনজাইম বানাচ্ছে যেটা সাবস্ট্রেটের সাথে গিয়ে লাগতেই পারবে না, বা কোনো এনজাইমই বানালো না, নো এনজাইম এট অল। বুঝা গেল? এবার প্রথমটার কেসের এক্সপ্রেশন কি হবে আর পরের দুটার কেসের এক্সপ্রেশন কি হবে অলরেডি আমি বলে দিয়েছি, ওটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবা। প্রথমটার কেস এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট করো, এই যে প্রথমটার কেস, ফার্স্ট কেস যে মডিফাইড অ্যালিল, এই যে দেখো মডিফাইড অ্যালিল মানে স্মল টি, কিন্তু বানাচ্ছে আনমডিফাইড অ্যালিলের মতো, মানে ক্যাপিটাল টি এর মতনই এনজাইম বানাচ্ছে। বোঝো? হতে পারে ও স্মল টি কিন্তু বানাচ্ছে ক্যাপিটাল টি এর মতো, তার মানে ওটার ফেনোটাইপটা সেম হবে ক্যাপিটাল টি এর মতনই। ইয়েস অর নো? সাচ এটাই কিন্তু ভেরি কমন, এটাই বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়। কিন্তু সেকেন্ড আর থার্ড কেসে কি বললাম, যদি নন ফাংশনাল এনজাইম বানায়, মানে এই যে এইরকম এনজাইম যদি বানায়, তাহলে তো ও তো সাবস্ট্রেটের সাথে গিয়ে লাগতেই পারবে না। তাহলে সাবস্ট্রেটের সাথে গিয়ে লাগবে কার এনজাইম? ক্যাপিটাল টি এর এনজাইমটাই লাগবে, হ্যাঁ কি না? তাহলে ব্যাপারটা ক্যাপিটাল টি এর এনজাইমটাই এসে লাগবে এখানে। তাহলে ব্যাপারটা ডিপেন্ডেন্ট অন দা ফাংশনিং অফ আনমডিফাইড অ্যালিল, মানে ক্যাপিটাল টি এর উপরেই ব্যাপারটা ডিপেন্ডেন্ট থাকলো। বা যদি নো এনজাইম বানায়, দেখা গেল কোনো এনজাইমই বানালো না, আনমডিফাইডও বা মডিফাইডও বানালো না, কিছুই বানালো না, তাহলেও ব্যাপারটা কার উপরেই ডিপেন্ডেন্ট থাকলো বলো? ক্যাপিটাল টি এর উপরেই ডিপেন্ডেন্ট থাকলো। সেই জন্য এই যে তাহলে কি ফেনোটাইপটাও কি হবে? আনমডিফাইড, মানে ক্যাপিটাল টি এর মতনই হবে, মানে টল হবে। বুঝা গেল তো? এটার রেসপেক্টে বলতে হয় কোনটা ডমিন্যান্ট অ্যালিল, আর মডিফাইডটা হচ্ছে কি রিসেসিভ অ্যালিল। বুঝা গেল? আনমডিফাইডটা হচ্ছে ডমিন্যান্ট অ্যালিল, মানে আনমডিফাইড মানে কি নরমালটা নেচারে যেটা পাওয়া যায়, আর মডিফাইডটা হচ্ছে তোমার রিসেসিভ অ্যালিল। এটা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এখানে এবার থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। ঠিক। এবার চলে আসে হচ্ছে কোডমিনেন্স। এটাও কিন্তু মেন্ডেলের ল কে ফলো করে না, এটাও মেন্ডেলের ল কে ফলো করে না। জিনিসটা কেমন বোঝো? এটা ব্লাড গ্রুপ দিয়ে বুঝতে হবে, এটা ব্লাড গ্রুপ দিয়ে বুঝতে হবে। যেমন মেন্ডেল পি প্ল্যান্টের হাইটের জন্য, দুটো যেরকম অ্যালিল নিয়েছিল, একটা ক্যাপিটাল টি স্মল টি, শুনছো তো? সেরকমই মানুষের একটা ক্যারেক্টার হয় যেটা হচ্ছে ব্লাড গ্রুপ। সেটা কি নাম বলো তো? ব্লাড গ্রুপ। তাহলে ব্লাড গ্রুপ যদি ক্যারেক্টার হয়, তাহলে ব্লাড গ্রুপের যে ভ্যারিয়েন্ট গুলো হয়, ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, ব্লাড গ্রুপ এবি, আর ব্লাড গ্রুপ ও, বলো তো ক্যারেক্টারের ভ্যারিয়েন্টকে কি বলে? ওটা জিনের ভ্যারিয়েন্টকে বলে অ্যালিল, ক্যারেক্টারের ভ্যারিয়েন্টকে বলে ট্রেইট। তো ব্লাড গ্রুপের ক্যারেক্টার ডিফাইন হবে ফ্যাক্টর দিয়ে, মেন্ডেল বলেছিল, হ্যাঁ কি না? যে ফ্যাক্টরকে আমরা কি জানি? জিন বলে। তো
তো ব্লাড গ্রুপের জিনটার নাম হচ্ছে আই জিন। কি জিনটার নাম? আই। তো এ জিনের, এ ব্লাড গ্রুপের জিন হচ্ছে আই এ, বি ব্লাড গ্রুপের জিন হচ্ছে আই বি, এ বি তো দুটাই একসাথেই হবে, আই এ আই বি একসাথেই থাকবে, আর ও ব্লাড গ্রুপের জিন হচ্ছে স্মল আই। তাহলে বলো জিনের ভ্যারাইটিকে এবার কি বলবো? বলো জিনের ভ্যারাইটিকে কি বলবো? অ্যালিল বলবো, হ্যাঁ কি না? আমি এটাকে এখন মুছে দিচ্ছি, এটাকে পরে বলছি। তাহলে জিনের কত রকমের ভ্যারাইটি পাচ্ছি? আই এ পাচ্ছি, আই বি পাচ্ছি, আর স্মল আই পাচ্ছি। মেন্ডেল বলেছিল যে ক্যারেক্টার ইজ ডিটারমাইন্ড বাই ফ্যাক্টর। আরো একটা কথা বলেছিল যে ফ্যাক্টরস অকার ইন পেয়ার্স। তাহলে আই এ আই বি আর আই দিয়ে, স্মল আই দিয়ে কত রকমের পেয়ার বানানো যায় দেখো তো। আমি আই এর সাথে আই এ রাখতে পারি, আমি আই এর সাথে স্মল আই রাখতে পারি, আমি আই আই বি এর সাথে আই বি রাখতে পারি, আমি আই বি এর সাথে স্মল আই রাখতে পারি, আমি আই এর সাথে আই বি রাখতে পারি, আর আমি স্মল আই এর সাথে স্মল আই রাখতে পারি। এর বাইরে আর কোনো কম্বিনেশন বানাতে পারো কিনা দেখো। হবে না, আর এই কটাই হবে। এবার মেন্ডেল বলেছিল কি যে এই অ্যালিল গুলোর মধ্যে কেউ আবার ডমিনেন্ট, কেউ আবার রিসেসিভ, হ্যাঁ কি না? আই এ হচ্ছে ডমিনেন্ট, আই বি হচ্ছে ডমিনেন্ট, আর স্মল আই হচ্ছে রিসেসিভ। তাহলে আই এ ডমিনেন্ট, আই এও ডমিনেন্ট, তাহলে ওদের ডমিনেন্ট যে ব্লাড গ্রুপ মানে এ, ওটাই এক্সপ্রেস হবে। এবার আই এ ডমিনেন্ট, স্মল আই রিসেসিভ, তাহলে কার এক্সপ্রেশন হবে বলো? আই এ আনমডিফাইড যেটা, সেটাই হবে কি না? তাহলে ব্লাড গ্রুপ হবে কি বলতো? এ। এবার দুটো আই বি দুটোই ডমিনেন্ট মানে আনমডিফাইড, তার মানে ওর এক্সপ্রেশনও হবে নর্মাল মানে বি ব্লাড গ্রুপ। কিন্তু আই বি আনমডিফাইড, স্মল আই মডিফাইড মানে রিসেসিভ, তাহলে তা কার এক্সপ্রেশন হবে? আই বি এর এক্সপ্রেশন হবে, তার মানে ওরও এক্সাম ইয়ে হবে কি? বি। এবার স্মল আই দুটোই মডিফাইড, তার মানে কেউ এক্সপ্রেশন হবে না, আই এও হবে না, আই বিও হবে না, ব্লাড গ্রুপ হবে কি বলতো? ও। কিন্তু স্যার যদি দুটোই ডমিনেন্ট চলে আসে, তাহলে দুটোই ইকুয়ালি এক্সপ্রেস হবে, তার মানে ব্লাড গ্রুপ তখন এও হবে বিও হবে, মানে ব্লাড গ্রুপ হবে এবি। আর এই যে লাস্টের যে ঘটনাটা বললাম, এই ঘটনাটাকেই বলে কোডমিনেন্স। এই ঘটনাটাকেই বলে হচ্ছে কোডমিনেন্স। পারবা তো কিনা বলো? এ বি ও কোনোটাই কোডমিনেন্স না, একমাত্র এ বি হচ্ছে কোডমিনেন্স, দুটোই ইকুয়ালি এক্সপ্রেস হচ্ছে। স্যার এবার ব্যাপারটা হচ্ছে কি যে এই ব্লাড গ্রুপ এ বি হয় কিসের উপরে বেস করে দেখো, আমি বলে দিচ্ছি। ব্লাড গ্রুপ হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল, ব্লাডের মধ্যে রেড ব্লাড সেল থাকে, যাকে জানো তো? ওর উপরে থাকে সুগারের পলিস্যাকারাইড। তো সুগারটা যদি এ হয়, সুগারের পলিমারটা যদি এ হয়, তাহলে ব্লাড গ্রুপ এ হবে। যদি আরবিসির গায়ে বি সুগারের পলিস্যাকারাইড থাকে, বি সুগারের পলিস্যাকারাইড মানে কি? একটা সুগারের চেন, গ্লুকোজের চেন মনে করো, এরকম টাইপের। তো বি সুগারের চেন যদি থাকে, তাহলে ব্লাড গ্রুপ বি হবে। যদি কোনো আরবিসি এর গায়ে কোনো সুগারের চেন নেই, তাহলে কি হবে? ও ব্লাড গ্রুপ হবে, হ্যাঁ কি না? আর যদি কোনো সুগারের গায়ে এ সুগারের চেনও আছে, আবার বি সুগারের চেনও আছে, তাহলে ব্লাড গ্রুপ দুটোই হবে, মানে কি বলতো? এবি। তাহলে প্রথম কেসটা কি, কোন কোন জেনোটাইপের ক্ষেত্রে হতে পারে? আই এ আই এর ক্ষেত্রে হতে পারে, আর আই এ স্মল আই এর ক্ষেত্রে হতে পারে, কারণ এই ক্ষেত্রে আই এ থাকলে এ চেন বানাবে। সেকেন্ডটা কোন কেসে হতে পারে? আই বি জেনোটাইপ থাকলে, আর আই বি আর স্মল আই এই জেনোটাইপ থাকলে, দুক্ষেত্রেই বি এর পলিস্যাকারাইড তৈরি হবে। আর এটা কোন কেসে হবে? স্মল আই কোনো চেন, সুগারের চেনই থাকবে না। আর এটা কোন কেসে হবে? আই এ আর আই বি এই কেসে হবে, আই এ বানাবে এ চেন, আর আই বি বানাবে বি চেন, বি পলিস্যাকারাইডের চেন। তো এটা আগে মনে রাখবা যে আরবিসির গায়ে কি কিসের কি থাকার জন্য ব্লাড গ্রুপটা হয়? সুগারের পলিস্যাকারাইড থাকার জন্য। ওই সুগারটা কে বানায়? সুগারের চেনগুলো কে বানায়? এই জিনগুলো বানায়। আই এ জিন বানায়, আই বি জিন বানায়, আর স্মল আই কোনো কিছু বানায় না। বুঝা গেল তো জিনিসটা? তাহলে সবার প্রথমে পড়বা কোটাটাই কোডমিনেন্স কোনটা, শুধু এবি কিন্তু কোডমিনেন্স, হ্যাঁ কি না?
করবা গোটাটাই, কিন্তু তোমাকে আগে জানো হচ্ছে ব্লাড গ্রুপ কিসের উপরে বেস করে হয়। এই যে দেখো লেখা আছে দ্য প্লাজমা মেমব্রেন অফ রেড ব্লাড সেল হ্যাজ সুগার পলিমার পলিস্যাকারাইড that product produced from its surface and it is a kind of sugar controlled by এই জিনগুলোর নাম, জিনটার নাম হচ্ছে আই। তার তিনটা এলিল আছে, আই এ, আই বি আর স্মল আই। তারপর একটা নিজে পড়ে নিতে পারবা। কি বোঝা গেল জিনিসটা? কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র কোনটা কোডমিনেন্স, এই যে দেখো লাস্টে এই জায়গাটা আবার আন্ডারলাইন করো, when IA and IB are present together, তাহলে IA IB হলো, তাহলে both expresses their own types of sugars, এই this is because of codominance। তাই সেই জন্য এবি ব্লাড গ্রুপ হচ্ছে কোডমিনেন্স এর একটা এক্সাম্পল। শুধু এবি, কিন্তু এ না বি না ও না, শুধু এবি। তাহলে ধরে ধরে নাও, এই যে দেখো যদি প্যারেন্ট মনে করো, প্যারেন্ট ওয়ান মনে করো ফাদার হয়, প্যারেন্ট টু যদি মনে করো মাদার হয়, বাবার থেকে আই এ আসলো, মায়ের থেকেও আই এ আসলো, তাহলে আই এ মিলে এ ব্লাড গ্রুপ হলো। বুঝা গেল? বা বাবার থেকে আই এ আসলো, মায়ের থেকে স্মল আই আসলো, তাহলে আই এ আর স্মল আই এ ডমিনেন্ট, তাহলেও ব্লাড গ্রুপ কি হলো? এ হলো। আচ্ছা, এবার বাবার থেকে মনে করো আই বি আসলো, মায়ের থেকে মনে করো আই বি আসলো, তাহলে আই বি দুটোই ডমিনেন্ট, বি এর চেন তৈরি হবে, ব্লাড গ্রুপ কি হবে? বি। বা বাবার থেকে মনে করো আই বি আসলো, মায়ের থেকে মনে করো স্মল আই আসলো, তাহলে আই বি আর স্মল আই বি ডমিনেন্ট, তাহলে বি চেন হবে, তাহলে ব্লাড গ্রুপও কি হবে? বি। এবার বাবার থেকে স্মল আই আসলো, মায়ের থেকেও স্মল আই আসলো, স্মল আই কোনো চেন তৈরি হবে না, ব্লাড গ্রুপ কি হবে? ও। কিন্তু মনে করো বাবার থেকে আই এ আসলো, মায়ের থেকে আই বি আসলো, বা বাবার থেকে আই বি আসলো, মায়ের থেকে আই এ আসলো, ইন বোথ কেস দুটোই আসছে আই এ আই বি, হ্যাঁ কি না? তাহলে দুটোই তো ডমিনেন্ট, তাহলে দুজনেরই সুগার তৈরি হবে, তার মানে ব্লাড গ্রুপ কি হবে? এ বি। তাহলে এ বি হচ্ছে তোমার কিসের এক্সাম্পল? ও ডমিনেন্সের এক্সাম্পল। ও ডমিনেন্সের এক্সাম্পল। পারবা তো? আচ্ছা তাহলে দেখো তো, যদি আমি তোমাকে বলি যে ফাদারের ব্লাড গ্রুপ এ, হুম, মাদারের ব্লাড গ্রুপ ও, না ও না, সরি বি দিয়ে দিই, চাও বি দিয়ে দিই। হুম, তাহলে চাইল্ডের ব্লাড গ্রুপ ও হওয়ার চান্স কত পার্সেন্ট? চাইল্ডের ব্লাড গ্রুপ ও হওয়ার চান্স কত পার্সেন্ট? জিরো কখনোই হতে পারে না। কিভাবে হতে পারে না? দেখো, ফাদারের ব্লাড গ্রুপ এ, তাই তো, এবার এ ব্লাড গ্রুপ আই এ থাকলেও হয়, আবার আই এ স্মল আই থাকলেও তো হয়। মাদারের ব্লাড গ্রুপ বি, তাহলে মাদারের ব্লাড গ্রুপ বি আই বি থাকলেও হয়, আবার আই বি স্মল আই থাকলেও হয়, একই না বলো? এবার যদি এটা ব্লাড গ্রুপ হয়, তাহলে ল অফ সেগ্রিগেশনে ফাদার যখন গ্যামেট বানাবে, ল অফ সেগ্রিগেশন অনুযায়ী আই এ একটা গ্যামেটে যাবে, আই এ আর একটা গ্যামেটে যাবে, ইয়েস অর নো? আর যদি ফাদারের ব্লাড গ্রুপ এটা হয়, তাহলে আই এ একটা গ্যামেটে যাবে আর স্মল আই একটা গ্যামেটে যাবে, হ্যাঁ কি না বলো? কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যখন করবা এই তিনটা আই এ জন্য আলাদা আলাদা আই এ লেখার দরকার নাই, তুমি একটা আই এ লিখবা, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। তিনটা আই এর জন্য একটাই আই এ লেখো। বুঝা গেল? সেরকমই এখানে তিনটা আইবি আছে, তাহলে তিনটা আইবির জন্য কটা আইবি লিখবো? একটাই আইবি লেখো। আর যদি এটা হয় তাহলে একটা স্মল আই লেখো, হলো তো? এবার চেকার বোর্ড দিয়ে করো, দাগ দিয়ে করো, একই ব্যাপার। মনে করো কনস্ট্যান্ট ভেরিয়েবল আই এ আই বি, কনস্ট্যান্ট ভেরিয়েবল আই এ স্মল আই, কনস্ট্যান্ট ভেরিয়েবল আই বি স্মল আই, কনস্ট্যান্ট ভেরিয়েবল স্মল আই। তাহলে দেখো তো, আই এ আই বি মানে ব্লাড গ্রুপ এ বি, আই এ স্মল আই মানে ব্লাড গ্রুপ এ, আই বি স্মল আই মানে ব্লাড গ্রুপ বি, আর স্মল আই মানে ব্লাড গ্রুপ ও। প্রত্যেকটা ফ্র্যাকশন দেখো চারটার মধ্যে একটা, মানে 1/4, এ বি 1/4, এও দেখো চারটার মধ্যে একটা, মানে 1/4, বি ও কত 1/4, ও মানে ও কত হচ্ছে 1/4। এবার 1/4 মানে কত পার্সেন্ট? সবগুলো 25%, 25%।
25%। বুঝা গেল তো জিনিসটা? তাহলে চাইল্ডের ব্লাড গ্রুপ ও 25%। যদি তোমাকে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করতো এবি হওয়ার চান্স কত পার্সেন্ট, তাও 25%। যদি বলতো যে এ হওয়ার চান্স কত পার্সেন্ট, তাও সেম। বি হওয়ার চান্স কত পার্সেন্ট, তাও সেম। সব সেম। কারণ এখানে তোমাকে শুধু ফেনোটাইপটা বলা ছিল, এ আর বি বলা ছিল, কিন্তু জিনোটাইপ গুলো বলা ছিল না। তো ইয়েস অর নো? এবার আমি সেকেন্ড কেসে আমি তোমাকে জেনোটাইপ বলে দিলাম। ধরো না, আমি তোমাকে জেনোটাইপ বলে দিলাম, ফাদারের জেনোটাইপ এটা, মাদারের জেনোটাইপ এটা, মাদারের এটাকে রাখলাম, হ্যাঁ। তাহলে এবার কেস কি হবে? তাহলে এইখান থেকে যদি এটা জেনোটাইপ হয়, দেখো তো, যদি এটা জেনোটাইপ এবার বলে দেওয়া আছে, তাহলে তো ফাদার দুই রকমের গ্যামেট বানাবে, আই এ ওয়ালাও গ্যামেট বানাবে, স্মল আই ওয়ালাও গ্যামেট বানাবে। কিন্তু মাদার তো সবসময় একই গ্যামেট বানাবে, কারণ এখানে জেনোটাইপ বলে দেওয়া আছে আই বি আই বি, একই না? তাহলে সবগুলো গ্যামেটে আই বি যাবে। তাহলে ধরো না, আই এ আই বি একসাথে আসলো, এ বি হলো, হলো তো। এবার আই এ আর আই বি আসলো, এটা স্মল আই থাকলো না, এটা আই বি হলো, তাহলে ব্লাড গ্রুপ কি হয়ে গেলো, এ বি হলো। এবার এইখানে আই স্মল আই আর আই বি আসলো, মানে ব্লাড গ্রুপ বি হলো। আর এখানে স্মল আই এর সাথে আই বি আসলো, তাহলে এখানে চেঞ্জ করে আই বি করে দিই, তাহলে কি আর এটা ব্লাড গ্রুপ ও থাকবে? এটা হয়ে যাবে বি। তাহলে এ বি, এগুলো সব মুছে মুছে দিতে হবে এখন। এ বি দেখো চারটার মধ্যে দুটা, তার মানে কত পার্সেন্ট হচ্ছে? চারটার মধ্যে দুটা মানে 50%। আর বি ও চারটার মধ্যে দুটা, তার মানে কত পার্সেন্ট? 50%। তাহলে ও ব্লাড গ্রুপের চান্স কত হয়ে গেল? 0%। এ বি কত হয়ে গেল? 50%, হ্যাঁ কি না? বি কত হয়ে গেল? 50%। আর এ কত হয়ে গেল? 0%। যদি তোমাকে জিনোটাইপ বলে দেওয়া থাকে, এই যে এগুলো যদি বলে দেওয়া থাকে, তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু যদি জিনোটাইপ না বলে দেওয়া থাকে, তাহলে দুটো ধরেই চলতে হবে। জেনারেলি জিনোটাইপ বলে দেওয়া থাকবে, অসুবিধা হবে না। কি পারবা তো? এবার মনে করো, এবার অন্য আর একটা ইয়ে দিচ্ছি, প্রবলেম দিচ্ছি। আমি বললাম ফাদারের ব্লাড গ্রুপ বি, চাইল্ডের ব্লাড গ্রুপ ও, তাহলে মাদারের ব্লাড গ্রুপ কি কি হতে পারে? কি হতে পারে না, কি কি হতে পারে, হোয়াট আর দ্য পসিবিলিটিস? অথবা মাদারের ব্লাড গ্রুপ, ধরে নাও মাদারের ব্লাড গ্রুপ এ বি হওয়ার চান্স কত পার্সেন্ট, বা বি হওয়ার চান্স কত পার্সেন্ট, বা এ হওয়ার। ব্যাক ক্যালকুলেশন করার থেকে চেকার বোর্ড করা অনেক ভালো। হুম। এগুলা কেসে যদি তোমাকে চাইল্ড থেকে মাদার বের করতে বলে, মানে উল্টা উল্টা বের করতে বলছে, নিচে চাইল্ড তো থাকে না, উপরে মাদার আর ফাদার থাকে, ব্যাক ক্যালকুলেশন করতে বললে এমনিও পারবা, বা এলিমিনেশন প্রসেস আছে, বা চেকার বোর্ড প্রসেসেও করতে পারবা। আমি দেখো আগে বলে দিই, তুমি আগে ফাদারের জেনোটাইপটা লেখো। ফাদারের ব্লাড গ্রুপ বি তো, তাহলে ফাদারের জেনোটাইপ আইবিও হতে পারে, হ্যাঁ, অথবা আইবি স্মল আই হতে পারে। চাইল্ডের ব্লাড গ্রুপ বলেছে ও, তাহলে চাইল্ডের একটাই ব্লাড গ্রুপ, স্মল আই স্মল আই। এবার দেখো চেকার বোর্ড বানাচ্ছি, চেকার বোর্ড বানিয়ে দিলাম। এবার ফাদারের আমি কি বলেছি, তিনটা আইবি এর জন্য কটা আইবি লিখতে? একটাই আইবি লিখতে, হ্যাঁ কি না? আর স্মল আই এর জন্য একটা স্মল আই লিখতে, লিখে দিলাম। এখানে হচ্ছে ফাদারের গ্যামেট গুলো, এটা সরি, ফাদারের গ্যামেট, ফাদারের গ্যামেট এরকম হবে। মাদারের গ্যামেট আমরা জানি না, হ্যাঁ কি না? মাদারের গ্যামেট আমরা জানি না। এখানে ফাদারের ব্লাড গ্রুপ বি লিখে দিলাম, হলো তো। এইবার দেখো মজাটা, চাইল্ডের ব্লাড গ্রুপ কি? আই, স্মল আই স্মল আই। তাহলে চাইল্ডের ব্লাড গ্রুপ, আমি ধরে নাও এইখানে ফাদারের একটা স্মল আই আছে, হ্যাঁ কি না? এইখানে একটা স্মল আই লিখলাম, স্মল আই স্মল আই, চাইল্ডের গুলো লিখে দিচ্ছি আগে। হুম। আর এখানে একটা স্মল আই লিখে দিলাম, যাও। তাহলে একটা স্মল আই যদি ফাদারের থেকে আসে, তাহলে আর একটা স্মল আই কার থেকে আসলো? মাদারের থেকে। একটা স্মল আই যদি ফাদারের থেকে আসে, তাহলে আর একটা স্মল আই কার থেকে আসলো? মাদারের থেকে। ইয়েস অর নো? তার মানে মাদারের মধ্যে স্মল আই আছে,
বুঝা গেল? মাদারের মধ্যে কি আছে? স্মল আই আছে। এবার এই স্মল আই দিয়ে তোমাকে যতগুলো কম্বিনেশন হয় বানাতে হবে। স্মল আই এর সাথে আই এ থাকতে পারে, স্মল আই এর সাথে আই বি থাকতে পারে, হ্যাঁ কি না? স্মল আই এর সাথে স্মল আই থাকতে পারে। তাহলে মাদারের ব্লাড গ্রুপ যদি এইটা হয় তাহলে কি হবে? ব্লাড গ্রুপ এ। যদি মাদারের ব্লাড গ্রুপ এইটা হয় তাহলে ব্লাড গ্রুপ কি হবে? বি। যদি মাদারের ব্লাড গ্রুপ এইটা হয়, জেনোটাইপ এইটা হয়, তাহলে ব্লাড গ্রুপ কি হবে? ও। তাহলে তিনটার মধ্যে একটা এ, তার মানে 1/3। ইয়েস অর নো? কত পার্সেন্ট? 33.33%। ইয়েস অর নো? তিনটার মধ্যে একটা হচ্ছে পসিবিলিটি বি, তার মানে কত ফ্র্যাকশন? 1/3, মানে কত হচ্ছে? 33.33। তিনটার মধ্যে একটা ও, মানে এটা 1/3, মানে কত হচ্ছে? 33.33%। আর এ বি হওয়ার চান্স তাহলে কত পার্সেন্ট? 0%। বুঝা গেল জিনিসটা? তুমি চেকার বোর্ড দিয়ে রাফে এরকম করে করে নিতে পারো। তুমি চেকার বোর্ড দিয়ে যদি করো তাহলে আগেই চাইল্ডের জেনোটাইপটা লিখে দিলা। চাইল্ডের জেনোটাইপ তোমার জানা আছে তো, তুমি চাইল্ডের ব্লাড গ্রুপের জেনোটাইপ লিখে দিলা। এবার ফাদারেরটা তুমি ধরে নিলা এইটা, যে কোনো একটা আই আই বি বলা গ্যামেট বানাবে। আগেই বলেছিলাম তিনটার জন্য একটা আইবি, তিনটা আইবি এর জন্য একটা আইবি, হ্যাঁ কি না? আর একটা কি নিতে বলেছি? স্মল আই। তাহলে একটাতে আইবি, একটাতে স্মল আই লিখে দিলাম। তাহলে এইগুলো কোনো কেসেই কিন্তু হবে না। তাই এখানে আমি চাইল্ডের জেনোটাইপ লিখিনি, আমি জেনোটাইপ কোথায় লিখেছি? এগুলোতে লিখেছি, দেখো। তাহলে একটা স্মল আই বাবার থেকে পাবে, একটা স্মল আই মায়ের থেকে, আর একটা বাবার থেকে পেলো। কিন্তু আর একটা স্মল আই কার থেকে পাবে? মায়ের থেকেই পাবে। তার মানে মায়ের মধ্যে নিশ্চয়ই স্মল আই আছে। এবার স্যার চেকার বোর্ড দিয়ে যে ব্যাপারটা কঠিন হয়ে গেল, তাহলে এমনি কোনো কোনো অন্য কোনো অপশন নাই? অবশ্যই আছে, দেখো। চেকার বোর্ড দিয়ে যদি না করতে চাও তাহলে এমনিও অপশন আছে। তোমাকে বললো, এই যে দেখো, তুমি চেকার বোর্ড দিয়ে কঠিন লাগছে, মনে করো, ধরে নাও কঠিন লাগছে, তাহলে তুমি এইভাবে করো, তুমি এইভাবে লিখে নাও রাফের মধ্যে: ফাদারের ব্লাড গ্রুপ বি, নিচে লেখো চাইল্ডের ব্লাড গ্রুপ ও, লিখলাম। মাদারের ব্লাড গ্রুপ আমি জানি না, এখানে লিখে দিলাম মাদার। হ্যাঁ তো? ফাদারের ব্লাড গ্রুপ বি, জেনোটাইপ গুলো লিখে দাও: আইবি আইবি অর আইবি স্মল আই। চাইল্ডের ব্লাড গ্রুপ ও, জেনোটাইপ লিখে দাও স্মল আই স্মল আই। এবার আমাকে বলো, একটা স্মল আই নিশ্চয়ই বাবার থেকে আসবে, হ্যাঁ কি না? তাহলে স্মল আই যদি বাবার থেকে আসে তার মানে নিশ্চয়ই বাবার জেনোটাইপ এটা হতে হবে, এটা কখনোই হতে পারে না, কারণ এখানে স্মল আই কি আছে? তাই তাহলে এটা হয়ে গেল, একটা এলিমিনেট করে দিলাম। তাহলে আর একটা স্মল আই কার থেকে আসলো রে বাবা? আর একটা স্মল আই কার থেকে আসলো? মায়ের থেকে। এই স্মল আই দিয়ে পসিবল যত জেনোটাইপ হয় বানাও। স্মল আই এর সাথে আর কে থাকতে পারে? আই এ। স্মল আই এর সাথে কে থাকতে পারে? আই বি। স্মল আই এর সাথে কে থাকতে পারে? স্মল আই। তাহলে আই এ স্মল আই হলে ব্লাড গ্রুপ এ, আই বি স্মল আই হলে ব্লাড গ্রুপ বি, আই স্মল আই হলে ব্লাড গ্রুপ ও। তাহলে মাদারের ব্লাড গ্রুপ এ হতে পারে, বি হতে পারে, ও হতে পারে, কিন্তু এ বি কখনোই হবে না। তাহলে এ হলে তিনটার মধ্যে একটা, মানে 1/3, 33.33%। বি হলে তিনটার মধ্যে একটা, 1/3, 33.33%। ও হলেও তিনটার মধ্যে একটা, 1/3, 33.33%। বুঝা গেল? তো চেকার বোর্ড দিয়ে যদি অসুবিধা হয় এইভাবে ব্যাক ক্যালকুলেশন করে নিবা। কি পারবা তো? তাহলে এই ব্লাড গ্রুপ দিয়েও কিন্তু এগুলা কিন্তু সব এমসিকিউ তে থাকবে, হ্যাঁ, এক্সপেক্ট করো না এগুলো তোমাদেরকে বড় কোয়েশ্চেন দিবে, এগুলা এমসিকিউ তে দিবে। ক্যালকুলেশনটা করতে হবে, হ্যাঁ ক্যালকুলেশন হবে, যত বড়ই ক্যালকুলেশন হোক না কেন ওগুলো তোমাকে এমসিকিউ মানে এমসিকিউ এর বেসিসেই করতে হবে। আগে বলো আমাকে যে তুমি কোডমিনেন্স বুঝলা কিনা। আই এ আই বি যদি একসাথে থাকে তাহলে দুটোরই সুগার তৈরি হবে, দুটোরই এক্সপ্রেশন হবে ইকুয়ালি, এ বি ব্লাড গ্রুপ হবে, ওটাকেই বলা হয় কোডমিনেন্স। বুঝা গেল জিনিসটা? এবার নেক্সট পেজে চলে আসো, হচ্ছে মাল্টিপল অ্যালিল। নেক্সট পেজে চলে আসো, মাল্টিপল অ্যালিল। যে মাল্টিপল অ্যালিল ব্যাপারটা এবার আমরা দেখে নিই। এই যে উপরে দেখো, উপরে আছে মাল্টিপল অ্যালিল, বোল্ড করে লেখা। অতটুকুনি করা উচিত না। মাল্টিপল অ্যালিল ব্যাপারটা কি স্যার? দেখো তো, আমি যখন কোডমিনেন্সটা শুরু করেছিলাম, আচ্ছা, এখান থেকে বাদ দাও, তুমি নতুন করে বোঝো।
মেন্ডেল পি প্ল্যান্টের হাইটের জন্য, মেন্ডেল পি প্ল্যান্টের হাইট তো দুই রকমের হয়, একটা হয় টল আর একটা হয় হচ্ছে ডোয়ার্ফ। টলটা যেহেতু ডমিনেন্ট, তাই ওর অ্যালিলটার নাম দিয়েছিল ক্যাপিটাল টি। ইয়েস অর নো? এটা তো অ্যালিল, এটা তো ট্রেইট। মনে আছে তো ট্রেইট আর অ্যালিলের ডিফারেন্স? টলনেস আর ডর্ফনেস তো ট্রেইট, আর ক্যাপিটাল টি স্মল টি কি অ্যালিল। তো এখানে কটা অ্যালিল রে বাবা? দুইটা অ্যালিল, হ্যাঁ কি না? কিন্তু আমি যখন মানুষের ব্লাড গ্রুপের আমি যখন দিলাম, এক্সাম্পল দিলাম, ওটার জিন ছিল আই। এই আই জিনের কটা অ্যালিল ছিল? কটা অ্যালিল ছিল বলো? তিনটা, আই এ, আই বি আর স্মল আই। তাহলে এটা মোর দ্যান টু অ্যালিল হচ্ছে, ইয়েস অর নো? মোর দ্যান টু অ্যালিল যদি কোনো ক্যারেক্টারের থাকে তাহলে ওটাকে বলে মাল্টিপল অ্যালিল। তাহলে এটাও মেন্ডেলের যে ল ছিল তার থেকে একটু আলাদা হয়ে গেল। মেন্ডেল যে এক্সপেরিমেন্ট গুলো করেছিল ওগুলোতে দুটো করে অ্যালিল ছিল, কিন্তু মানুষের ব্লাড গ্রুপের ক্ষেত্রে কটা অ্যালিল? তিনটা অ্যালিল। তাহলে মোর দ্যান টু অ্যালিল হলেই ওটাকে মাল্টিপল অ্যালিল বলে। এই যে দেখে নাও, মেন্ডেলের যে অ্যালিল গুলো, এক সেকেন্ড, লোড হতে একটু টাইম নিচ্ছে, দাঁড়াও। তাড়াতাড়ি আজা। হুম। এই যে দেখো, আহ আসতে এত টাইম নিচ্ছে না, এর থেকে আগের ভার্সনটা অনেক ভালো ছিল, অনেক লাইট ছিল। এই নতুন ওয়ান নোটের নতুন ভার্সনটা না অনেক হেভি, লোড হতে বহুত টাইম নেয়। এনিওয়ে, মেন্ডেলের প্রতিটা ক্যারেক্টারের দেখো দুটো করে অ্যালিল ছিল। স্টেমের হাইট বলো ক্যাপিটাল টি স্মল টি, ফ্লাওয়ারের কালার বলো ক্যাপিটাল বি স্মল বি, ফ্লাওয়ারের পজিশন বলো ক্যাপিটাল এ স্মল এ, অ্যাক্সিয়াল টার্মিনাল, পড শেপ বলো ইনফ্লেটেড ক্যাপিটাল আই কনস্ট্রিক্টেড স্মল আই, পড কালার বলো গ্রিন ক্যাপিটাল জি স্মল জি, সিড শেপ বলো রাউন্ড ক্যাপিটাল আর স্মল আর, তারপরে সিড কালার বলো ইয়েলো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। বুঝা গেল? কিন্তু ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি দেখলাম? মোর দ্যান টু অ্যালিলস, মোর দ্যান টু অ্যালিলস হলেই ওটাকে কি বলবো? মাল্টিপল অ্যালিল। তাহলে মাল্টিপল অ্যালিলের ডেফিনেশনটা ঠিক করে দেওয়া নেই, আমি এটা নোট দিয়ে দেবো তোমাদেরকে। এই যে দেখো, ডু ইউ রিয়ালাইজ that the example of ABO blood grouping also provide a good example of multiple allele? Here you can see there are more than two allele, that is three allele governing the same character. সেই জন্য এটাকে কি বলা হয়? মাল্টিপল অ্যালিল। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এবার তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। এই যে দেখো, মাল্টিপল অ্যালিলের একটা দারুণ এক্সাম্পল হচ্ছে মানুষের স্কিন কালার। মানুষের স্কিন কালার হচ্ছে মাল্টিপল অ্যালিলের একটা দারুণ এক্সাম্পল। মানুষের স্কিন কালারের তোমার হচ্ছে তিন রকমের অ্যালিল হয়, এ বি আর সি। বুঝা গেল? তাহলে এমন হতে পারে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি হতে পারে কিনা বলুন? তাহলে এটা হবে একদম নিগ্রোদের মতো ডার্ক। আবার এমন হতে পারে স্মল এ স্মল এ, স্মল বি স্মল বি, স্মল সি স্মল সি। বুঝা গেল? তার মানে এটা হবে একদম ককেশিয়ানদের মতো হোয়াইট। কিন্তু যদি এরকম হয় ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল সি, ইন্টারমিডিয়েট, বা ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি স্মল সি, এরকম কোনো কম্বিনেশন হলে মাঝামাঝি কোনো কালার হবে। বুঝা গেল? তাহলে এটার ফর্মুলা হচ্ছে তোমার নাম্বার অফ অ্যালিল টু দি পাওয়ার নাম্বার অফ অ্যালিল, সরি, হ্যাঁ, নাম্বার অফ অ্যালিল টু দি পাওয়ার নাম্বার অফ অ্যালিল। এটা কি চেঞ্জ করা যায়? না, দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ, কি বললা? না, ওগুলো অন্য জিনিস, ওগুলো স্কিন পিগমেন্টেশন, ওগুলো
ওগুলো জিনকে চেঞ্জ করে না, ওগুলো হচ্ছে তোমার ব্লিচ করা, ওগুলো মেলানিনকে সরিয়ে দেওয়া। তাহলে এখানে তুমি শেড গুলো দেখো তো, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি থাকলে একদম ডার্ক কালার, হ্যাঁ কি না? কিন্তু একদম এইখানে দেখো তো সবগুলো স্মল হলে এইরকম তো হয় কগেশিয়ান কালার। এটা এখানকার এক্সাম্পল। কিন্তু যদি অন্য কোনো কম্বিনেশন হয়, ধরো না এটা ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, কিন্তু স্মল সি, স্মল সি, তাহলে মাঝামাঝি একটা কালার, বা এই কালারটা নিয়ে নাও, স্মল এ, স্মল এ, স্মল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, তাহলেও মাঝামাঝি, মানে শেডটা পাল্টাতে থাকবে। তো টোটাল এরকম 1 2 3 4 5 6 7 8, এইদিকেও 8, টোটাল 8 যা 64 রকমের শেড পাওয়া যাচ্ছে মানুষের স্কিন কালার। It is only possible because there are multiple alleles A, B আর C। কি বোঝা গেল জিনিসটা? তাহলে এটাও কিন্তু মাল্টিপল অ্যালিলের একটা ভালো এক্সাম্পল, মানুষের স্কিন কালার, যেটা বইতে লেখা নাই, কিন্তু আশা করি এক্সামে আসলে এটা পারবা। আচ্ছা, এবার তোমাদেরকে একটা জিনিস বলি। দেখো, সিডের সিডের শেপ, তোমাদের মেন্ডেলের সিডের শেপ ক্লাস 10 এর পড়া মনে আছে? যে সিডের শেপ দুই রকমের হচ্ছিল, রাউন্ড আর রিঙ্কল, মনে আছে? রাউন্ড আর রিঙ্কল। তো রাউন্ড রাউন্ডকে ক্যাপিটাল, মানে রাউন্ডকে ডমিনেন্ট ধরা হয়েছিল, আর রিঙ্কলকে রিসেসিভ ধরা হয়েছিল। কিন্তু পরে এগুলো তোমার চেঞ্জ হয়ে যায়, সায়েন্টিস্টরা এগুলোর বাইরেও অনেক আউটকাম পায়। ব্যাপারটা হচ্ছে কি, রাউন্ড মানে এই যে এইরকম সিটটা এরকম, তাই কি না? এবার রিঙ্কল মানে সিটটা হচ্ছে এরকম। এটা কিন্তু অন্য টপিক না, এটা মানে একটা এক্সাম্পল দিচ্ছি নতুন। এবার স্যার, রাউন্ড সিট রাউন্ড কেন? কারণ ওর মধ্যে স্টোরড ফুড, স্টার্চ অনেক বেশি। কি বললাম? স্টার্চ, মানে মোর স্টার্চ, বুঝা গেল? স্টার্চ বেশি জন্য সিটটা ফুলে গোল হয়ে গেছে। কিন্তু যেটা রিঙ্কল সিট, ওর মধ্যে স্টার্চ হচ্ছে কম, সেই জন্য ওটা ফুলে ফুলে যায়নি, ওটা একটু চুপসে আছে, রিঙ্কলড হয়ে আছে। এবার স্যার, বেশি স্টার্চ থাকবে না কম স্টার্চ থাকবে, সেটা ডিপেন্ড করে বি জিনের উপরে। কোন জিন? বি জিন। ব্যাপারটা হচ্ছে, যদি ক্যাপিটাল বি হয়, বুঝা গেল, তাহলে অনেক বেশি স্টার্চ থাকবে, তাহলে রাউন্ড হবে। কিন্তু যদি স্মল বি হয়, তাহলে কম স্টার্চ থাকবে, তাহলে ওটা রিঙ্কলড হবে। কিন্তু এবার মনে করো এই দুটো প্ল্যান্টের আমি ক্রস করাচ্ছি, তাহলে ক্যাপিটাল বি সেপারেট হয়ে যাবে, ল অফ সেগ্রিগেশন, গ্যামেটের মধ্যে একটা বি যাবে, হ্যাঁ কি না? এখানে স্মল বিও সেপারেট হয়ে যাবে, একটা গ্যামেটের মধ্যে একটাই অ্যালিল যাবে। কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল বি স্মল বি, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল বি স্মল বি, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল বি স্মল বি, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল বি স্মল বি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে, যদি আমি ক্যাপিটাল বি কে ডমিনেন্ট ধরে চলি, তাহলে ক্যাপিটাল বি স্মল বি এক্সপ্রেস না হলে সিটটা রাউন্ড হওয়ার কথা, ইয়েস অর নো? কিন্তু সায়েন্টিস্টরা দেখেছে কি, সিটটা রাউন্ড হচ্ছে না, সিটটা রিঙ্কলড হচ্ছে না, সিটটা মিডিয়াম ইন্টারমিডিয়েট একটা একটা শেপ নিচ্ছে, মানে রাউন্ডও না আবার একদম রিঙ্কলডও না। তাহলে আমাকে বলো তো, এখানে বি কি, ক্যাপিটাল বি কি স্মল বি এর উপরে কমপ্লিটলি ডমিনেন্ট হলো? তাহলে বলো তো, এটাও কিসের এক্সাম্পল? ইনকমপ্লিট ডমিনেন্স। এটাও কিন্তু একটা ইনকমপ্লিট ডমিনেন্সের আর একটা এক্সাম্পল। কি পারবা কিনা বলো? তাহলে চলে আসো, এই এক্সাম্পলটাও এখান থেকে মার্ক করে নাও। যে প্রথমে আগে দেখে নাও যে অকেশনালি পি প্ল্যান্ট সিঙ্গেল, এই যে স্টার্চ সিনথেসিস ইন পি সিড, এটা বি জিন দিয়ে হয়। বি জিনের দুটো অ্যালিল, ক্যাপিটাল বি স্মল বি। যদি ক্যাপিটাল বি থাকে, মানে হোমোজাইগাস, থাকি না, দুটোই সেম মানে কি হোমোজাইগাস, তাহলে অনেক লার্জ স্টার্ট গ্রেইন থাকবে, ওটা ফুলে থাকবে। কিন্তু স্মল বি হোমোজাইগাস কন্ডিশনে লেস লেস এফিসিয়েন্সি ইন স্টার্চ সিনথেসিস, কম স্টার্চ থাকবে, তাই ওটা চুপসে যাবে। কিন্তু যদি ক্যাপিটাল বি স্মল বি হয়, দুটো ক্রস করিয়ে, তার মানে ওটা হোমোজাইগাস না, ওটা কি হয়ে গেল? হেটেরোজাইগাস। তাহলে ওটা কি বললাম, বেশিও হবে না কমও হবে না, কি ইন্টারমিডিয়েট সাইজের হবে।
তাহলে এখানেও ক্যাপিটাল বি স্মল বি এর উপরে কমপ্লিটলি ডমিনেন্ট হতে পারলো না, তাই এটাও একটা কিসের এক্সাম্পল? ইনকমপ্লিট ডমিনেন্সের এক্সাম্পল। এখানে ব্র্যাকেট ক্লোজ করে দাও। গিয়ে তোমাদের আর এই প্যারাগ্রাফটা থাকবে না, এত অবধি পড়া দেওয়া থাকলো। নেক্সট দিন আমি ইনহেরিটেন্স অফ টু জিনস থেকে পড়াবো। হ্যাঁ।